গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ি সিরিজ থেকে নেওয়া গল্প সাধু বাবার লাঠি। আজ রইল তৃতীয় পর্ব। শুরু করছি আজকের গল্প সাধু বাবার লাঠি। পানুবাবুর অত্যাচারে বাপ পিতেমোর ভিটে ছাড়তে হচ্ছে। কোথায় যাব, কি খাবো তারই ঠিক নেই। বরং মরলে ফের আঁটঘাট বেঁধে জন্মানো যেত। না গো মাধাইদা, আগে তাই মনে হচ্ছিল বটে, কিন্তু এখন মনে হচ্ছে আমরাও কম যাই কিসে। গা বেশ গরম হয়েছে আমার। তিনটে বদমাশকে যা ঢিঠ করেছি না, তার কহতব্য নয়। মার খেয়ে এমন ভাবে তাকাচ্ছিল যেন ভূত দেখছে। মাধাই বলল, তা গা আমারও গরম হয়েছে বটে। আমি তো শাবল দিয়ে একটার হাঁটু ভেঙেছি, একজনের কনুই। 3 নম্বরটার ঘাটটাই গেছে বোধহয়। তবেই বোঝো আমাদের ভিতরে যে এত ক্ষমতা ছিল, তাকে আমরাই এতদিন বুঝতে পেরেছি। তা বটে, তবে এত মেহনতের পর খিদেটা যখন চাগাড় দেবে, তখনই যে মুশকিল। নবীন একটু ধাতস্থ হয়েছে। পায়ের কাছে একটা টর্চ পড়ে গড়াগড়ি খাচ্ছে। সেটা কুড়িয়ে নিয়ে আলো জেলে হাতের লাঠিটা খুব মন দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। এতক্ষণ ওই লাঠির ভেতর থেকে যে মন্ত্রোচ্চারণ হচ্ছিল, সেটা এখন আর নেই। সাধুর দেওয়া লাঠি, কি জাদু আছে এর ভিতরে কে জানে। তবে এ যে যেমন তেমন লাঠি নয়, তা সে খুব বুঝতে পারছে। লাঠিটা দুহাতে আড় করে ধরে ভক্তি ভরে কপালে ঠেকালো সে। তারপর জগাই আর মাধাইয়ের দিকে ফিরে বলল, তোমাদের কি হয়েছে জগাইদা? না, এই মাধাইকে বলছিলাম আর কি, গাটা বেশ গরম হয়েছে। তোমরা এই বিপদের মধ্যে হঠাৎ কোথা থেকে উদয় হলে বলো তো? মাধাই বলল, সে অনেক কথা রে ভাই, তবে তোমার যে এলেম দেখলাম, তাতে আমাদের আর হাত লাগানোর দরকার ছিল না। নবীন বলল, ধুস, কিছুই দেখনি। আমি কখনো লাঠিটাটি খেলিনি, মারপিটও করিনি। ও আমার কোনো ক্যারদানি নয় গো, অন্য ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? তা আমিও ঠিক বুঝতে পারছি না, কোথা থেকে যে কি হয়ে গেল। মাধাই বলল, এখন আর এখানে দাঁড়িয়ে থেকো না। গুন্ডা বদমাশদের বদ মতলব ফের চাড়া দিতে পারে। এই বেলা রওনা হয়ে পড়ো। হরিপুর এখনো অনেকটা পথ। তোমার না খিদের কথা বলছিলে? জগাই লাজুক গলায় বলল, ও কিছু নয়, আমাদের যখন তখন খিদে পায়, শুয়েও যায়। ওসব হচ্ছে দেখুন খিদে, এক পেট জল খেলেই খিদে উধাও হবে। মাধাইও সায় দিয়ে বলল, ও ঠিক খিদেও নয়, একটু ফাঁকা ফাঁকা ভাব হয় আর কি। তুমি বরং এগিয়ে পড়ো, আমরাও গঞ্জের দিকে ফিরি। নবীন মাথা নেড়ে বলে, সেটি হচ্ছে না। এই বিপদের মধ্যে আমাকে ফেলে যদি চলে যাও, তোমাদের কিন্তু অধর্ম হবে। জগাই আর মাথায় পরস্পরের দিকে একটু মুখ তাকাতাকি করে নিল। তারপর জগাই একটু হেসে বলল, তাও বেশি ঠিক। হুরফুনের মাঠে শুধু চোর ডাকাতি তো নয়, তেনারাও আছেন। কি বলো মাধাইদা? আর বলিসনি, দুটো যা স্যাম্পেল দেখলাম, তাতেই পিত্তি চটকে গেছে। না হে নবীন বায়া, তোমাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। বরং চলো তোমাকে হরিপুর অব্দি এগিয়েই দিয়ে আসি। ফিরতে একটু রাত হবে, তবে আমাদের আর কি বা দিন কি বা রাত্রি। কি বলিস রে জগাই? তা যা বলেছ। তিনজনে রওনা হয়ে পড়ল। নবীনের হাতে লাঠি, দুজনের হাতে শাবল। হাঁটতে হাঁটতে নবীন হঠাৎ বলল, আচ্ছা, গরম রাঙা চালের ভাতের ওপর যদি সোনামুগের ডাল ঢালা হয়, তাহলে কেমন শোভা হয় বলো তো? জগাই সুড়ুত করে জিভের জল টেনে নিয়ে বলল, ওহ, সে একেবারে মারদাঙ্গা ব্যাপার। নবীন একটু হেসে বলল, সঙ্গে 2-4টে ঝাল কাঁচা লঙ্কা। না? মাথায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওতেই ভাত সাবার।
নবীন ফের বলল, আরে তা কেন, সঙ্গে একটু পোস্ত চচ্চড়িও তো খারাপ নয়, কি বলো? জগাই হঠাৎ আর্তনাদ করে উঠল, বাপরে! কি হলো জগাইদা? পোস্তর কথা কি আমাদের শুনতে আছে? ওসব বড় লোকের ব্যাপার, আমাদের শুনলেও পাপ। মাধাই বলল, তা যা বলেছিস। নবীন ফের মৃদু হেসে বলল, আহা, শুনতে দোষ কি? ধরো, ওই সঙ্গে যদি ফুলকপি দিয়ে তেলালো কই মাছের একখানা জম্পেশ ঝোল হয়, তাহলে? মাধাই মাথা নেড়ে বলে, তাহলে বাঁচবো না। ওসব হয় না রে নবীন ভায়া, ও হচ্ছে রূপকথার গল্প। জগাইও মাথা নেড়ে বলে, কই মাছ নাকি বর্ষাকালে খানিকটা গাছেও ওঠে। তা আমাদের ভাগ্যের কই মাছ গাছ ছেড়ে পাহাড়ের চূড়োয় গিয়ে উঠে বসে আছে। নবীন মিটিমিটি হেসে বলল, কই মাছের পর কারো কারো নাকি আবার রুই মাছের কালিয়া চাকতে ইচ্ছে যায়। মাধাই বলল, যায় নাকি? তা দুনিয়ায় কত পাগল আছে। জগাই বলল, কালিয়া পর্যন্ত পৌঁছনো বেশ শক্ত। নবীন বলল, অবশ্য ওসব একটু বেশি রাতে। তার আগে কয়েকখানা গরম বেগুনি আর কাঁচা লঙ্কা দিয়ে ছোট ধামার এক ধামা করে লাল টাটকা মুড়ি খেতে কেমন লাগে বলো তো? মুড়ি খেলে খিদে মজে না, বরং একটু বাদে দ্বিগুণ চাগিয়ে ওঠে, তাই না? মাধাই বলল, বুঝলি রে জগাই, নবীন কিন্তু জানে অনেক। জগাই সায় দিয়ে বলল, তা জানবে না, কত লেখাপড়া শিখেছে। 12 ঘরের নামটা জিজ্ঞেস করে দেখো, মুখস্থ। ওদিকে কেল্লার একটা ঝুরঝুরে ঘরের ভিতরে দুখানা মোমবাতি জ্বলছে। তার মৃদু আলোয় দেখা যাচ্ছে যেন ঘরের মধ্যে একটা শোক সভা। কারো মুখে কথা নেই বটে, তবে উফ, আহ, গেলুম রে ইত্যাদি চাপা কাতর ধ্বনি শোনা যাচ্ছে। জনাচারেক মেঝেতে শটান শুয়ে কাতরাচ্ছে। যারা বসে বা দাঁড়িয়ে আছে তাদের অবস্থাও সুবিধের নয়। কারো কপালে কালশিটে, কারো কনুই ভাঙা, কারো পায়ে জখম, কারো মাথায় রক্ত জমে ঢিবি হয়ে আছে। দু থাক ইটের একটা পাঁজার উপর গম্ভীর মুখে নিজের বাঁ হাতের কবজি ডান হাত দিয়ে চেপে ধরে বসে আছে জ্ঞানা। অনেকক্ষণ কারো মুখে কথা টথা নেই। এতক্ষণে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস ছেড়ে যাচ্ছিল জ্ঞানা। এইবার কথা কইল, বলল, ওরে, তোরা খোঁজ নে তো, কাশি না গয়া কোন জায়গাটা ভালো হবে? জ্ঞানার ডান হাত কালু এতক্ষণ বসে বসে ওকাচ্ছিল। এবার চোখ তুলে বলল, কেন ওস্তাদ, আর কি এই সমাজে মুখ দেখানোর জোর হইল রে আমার? না, সব ছেড়ে ছুড়ে কাশি বাসি না হয় আমার আর উপায় নেই। একটা পুচকে ছোঁড়ার হাতে এতগুলো ঘায়েল হলুম, ছি ছি, কি লজ্জার কথা। গত 10 বছরে আমাকে কেউ হাতে হাতে লড়াইয়ে জখম করতে পারেনি। সেই জ্ঞানা ওস্তাদের কবজি ভেঙে দিয়ে গেছে সেদিনকার দুধের ছোকরা। গলায় দড়ি দিলে নাকি মরার পর গতি হয় না, নইলে তাই দিতুম। ওরে কালু, কালকেই কাশিবা গয়া যে জায়গা ভালো হয় তার একখানা টিকিট কেটে আনবি। আর এই সংসারে নয় রে। আর আমার মুখ দেখানোর উপায় রইল না। বুক ফুলিয়ে গাঁয়ে গঞ্জে ঘুরে বেড়াতাম, হাজারটা লোক সেলাম টুকতো। এখন দুও দেবে, ছেলেরা ছড়া কাটবে, আমার গলায় জুতোর মালা পরাবে এবার। সেই অপমান আমার সহ্য হবে না। কালু ভাঙা গলায় বলল, আপনি কাশিবাসী হলে যে দল ভেঙে যাবে সর্দার, আমরা যে না খেতে পেয়ে মরবো, সেটাই তোদের প্রায়শ্চিত্ত। আজ যা বীরত্ব দেখালি, তাতে তোদের অনশনে মরাই উচিত। কালু হঠাৎ তেড়ে উঠে বলল, সর্দার, সব দোষ ওই নিমাইয়ের। ওই তো আমাদের বলেছিল যে এবারে শিকার একদম জল ভাত। হুড়ো দিলেই নাকি টাকার বান্ডিল বের করে দিয়ে হাতে পায়ে ধরে প্রাণটা ভিক্ষে চাইবে। নিমাই এতক্ষণ একধারে দেওয়াল ঘেঁষে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল। তারও মাজায় চোট হয়েছে। সনাতন ওস্তাদের
চেলা হয়ে কিনা সে মার খেয়েছে জগাই মাধাইয়ের মতো আনাড়ির কাছে। ব্যাপারটা তার কাছে পরিষ্কার হচ্ছে না, বড্ড ভাবিয়ে তুলেছে। জ্ঞানা রক্তচক্ষুতে নিমাইয়ের দিকে চেয়ে ঠান্ডা গলায় বলল, কালু, রামদাখানা কার কাছে রে? ওটা নিয়ে আয়। এটাকে আজ দুয়াতখানা করে কাটলে তবু খানিক জ্বালা জুড়বে। কেটে কেল্লার পিছনের পুরনো ইদারায় ফেলে দে। কথাটা শুনে নিমাই হঠাৎ সোজা হয়ে বসে বলল, জ্ঞানা, তুমি একটা আহাম্মক। জ্ঞানা তাজ্জব হয়ে অপলক চোখে নিমাইয়ের দিকে চেয়ে বলল, কি বললি? আহাম্মক না কি যেন? হ্যাঁ রে কালু, ঠিক শুনছি তো, নাকি কানটা গড়বড় করছে? কালু দাঁত কড়মড় করে রামদাখানা পাশ থেকে টেনে নিয়ে উঠে দাঁড়ালো। বলল, ঠিকই শুনেছেন, গলা কাটবার আগে ওর জিভটা কেটে ফেলবো, তারপর 10 মিনিট বাদে গলা। নিমাই বুঝল সামনে ঘোর বিপদ। সে বলল, দাঁড়াও, আগে কথাটা শুনে নাও, তারপর গলা কেন, যা খুশি কেটো। জ্ঞানা হুংকার দিয়ে বলে, কি কথা রে তোর মরকট? তুই নাকি মস্ত লাঠিবাজ, সনাতন ওস্তাদের চেলা, তা নিজের লেঠেল হয়ে আর একজন লেঠেলকে চিনতে পারলি না? বলে দিলি জল ভাত। তা সেই জল ভাত দুধের ছোকরা যে আমাদের মতো ষণ্ডাদের পিটিয়ে ঢিট করে দিল, তা দেখে তোর লজ্জা হচ্ছে না? মরতে ইচ্ছে যাচ্ছে না? মুখে চুনকালি মেখে বেড়ানো উচিত বলে মনে হচ্ছে না? নিমাই ঠান্ডা গলায় বলল, না, হচ্ছে না। তার কারণ নবীন কোশমিন কালেও লেঠেল নয়, ও লাঠি ভালো করে ধরতেও জানে না। বাহ বাহ, তাহলে আনাড়ির কাছে মার খেয়ে এলি বল? তাহলে তো তোর আরো লজ্জা হওয়া উচিত। বাদুড়ের মতো হেঁট মুন্ডু হয়ে ঝুলে থাক। ওরে কালু, কড়ি বর্গা থেকে একটা দড়ি ঝুলিয়ে এটাকে হেঁট মুন্ডু করে রেখে দে তো। নিমাই একটু ঠোঁট চেটে নিয়ে বলল, সর্দার, ভালো করে শোনো, মাথা ঠান্ডা রাখো। আমরা মোটেই নবীনের হাতে মার খাইনি। আমার কথায় যদি বিশ্বাস না হয়, কাল সকালে হরিপুরে লোক পাঠিয়ে খবর নিলেই জানতে পারবে। নবীন জীবনে লাঠি খেলা শেখেনি। তাহলে লাঠিটা খেললো কে? ভূতে? সেই কথাটাই বলতে চাইছি। কাণ্ডটা ভুতুড়েই বটে। লাঠিটা গঞ্জ থেকেই আমার হাতে ছিল, কাঁধে ফেলে নিয়ে আসছিলাম। মাঝ রাস্তায় হঠাৎ শুনি লাঠিটার ভিতর থেকে মন্ত্র পড়ার শব্দ আসছে। প্রথমটায় বুঝতে পারিনি, একটু বাদেই টের পেলাম। প্রথমটায় ভয় খেয়ে আমি লাঠিটা নবীনের হাতে দিয়ে দিই। জ্ঞানা একটু ব্যঙ্গের হাসি হেসে বললে, বিপদে পড়ে এখন মন্ত্রতন্ত্রের গল্প ফেলেছিস রে ছুচো? তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। এই, তোরা ওকে পিছমোড়া করে বাঁধ তো, বেশ কটকটে করে বাঁধবি কিন্তু। সর্দারের হুকুম তামিল করার ইচ্ছে থাকলেও জখম গুন্ডাদের তেমন উৎসাহ দেখা গেল না। সবাই যে যার ব্যথা বেদনায় কাতরাচ্ছে, ঘেঙাচ্ছে, কোঁকাচ্ছে। বাঁধবার ইচ্ছে থাকলেও উপায় নেই। এমনকি কালু রামদাখানা তুলতে গিয়ে মাজায় খটাং করে শব্দ হওয়ায় ফের উহ বলে বসে পড়েছে। নইলে নিমাইয়ের বিপদ ছিল। নিমাই বলল, শোনো সর্দার, আমি তো আর পালাচ্ছি না। আমার বিচার করার সময় পরে অনেক পাবে, তার আগে কাজের কথাটা হয়ে যাক। জ্ঞানা ধমকে ওঠে, চুপ! তোর মতো বিশ্বাসঘাতকের সঙ্গে আবার কাজের কথা কি রে উল্লুক? তুই বেঈমান, নেমক হারাম, বজ্জাত, মিথ্যেবাদী। যা বলতে চাইছি তা যদি খেয়াল করে শোনো, তাহলে আখেরে তোমার মস্ত লাভ হবে। আমার ওপর বীরত্ব ফলিয়ে কি হবে? কথাটা শুনে তারপর যা হয় করো। কি কথা? লাঠি। লাঠি? ফের লাঠি? তোর লজ্জা হচ্ছে না লাঠির নাম উচ্চারণ করতে? লেঠেলদের বংশে তুই তো কুলাঙ্গার। না সর্দার, আমি ভালো লেঠেল, আর পাকা লেঠেল আমি খুব চিনি। ধরতাই দেখেই বুঝতে পারি। নবীন লেঠেল নয়, কিন্তু তার ওই লাঠির মধ্যে মস্ত কোনো লেঠেলের আত্মা লুকিয়ে আছে। আজ যা দেখলে তারই কাণ্ড।
ওই লাঠি যদি তোমার হাতে আসে, তাহলে গোটা পরগনায় তোমার সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তোমার সাহস আছে, রোখও আছে, কিন্তু বুদ্ধি নেই, দেখার চোখ নেই। সত্যি কথাটা বললাম। এবার তোমার যা বিচার হয় তাই করো। জ্ঞানা একটু ধন্দে পড়ে গেল। তারও যেন কেন এখন মনে হচ্ছে কাণ্ডটা স্বাভাবিক নয়। নবীন যদি লেঠেলো হয়ে থাকে, তবু তার দলের এত পাকা লোককে একা পিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়াটা অশৈলী কাণ্ড। একটু ভেবে সে বলল, খোঁজ আমি নিচ্ছি, তা বলে তুই কিন্তু রেহাই পাবি না। যদি আবোল তাবোল বলে ধোঁকা দিয়ে থাকিস, তাহলে যা যা বলেছি তাই তাই করব। ঠিক আছে সর্দার, তবে এও বলে রাখছি, ওর লাঠির দাম কিন্তু লাখ লাখ টাকা। আজকে যা ঘটলো, তা চাউর হতে বেশি সময় লাগবে না। বহু পাজি লোকের কানে কালকেই কথাটা চলে যাবে। তখন দেখো, ভাগাড়ের শকুন পড়বার মতো লোক এসে হামলে পড়বে লাঠিটা বাগানোর জন্য। দেরি করলে কিন্তু তুমি পস্তাবে। জ্ঞানা আর একটু ভেবে বলল, ঠিক আছে, আজ রাতেই লাঠিটা তুলে আনছি। ওরে কালু, কাউকে হরিপুরে এখনই পাঠিয়ে দে তো, লাঠিটা নিয়ে আসুক। হুকুম শুনে সবাই সিঁটিয়ে গেল। হরিপুর অনেকটা রাস্তা, কারোরই শরীরের তেমন ক্ষমতা নেই যে এখনই লাঠি চুরি করতে হরিপুর যাবে। কালু বিমর্ষ মুখে বলে, আমি যেতাম সর্দার, কিন্তু মাজায় যা ব্যথা, দু কদম হাঁটার সাধ্যি নেই। অন্য কারোরই হরিপুর যাওয়ার কোনো উৎসাহ দেখা গেল না। জ্ঞানার বিস্তর তর্জন গর্জন এবং শেষে কাকুতি মিনতি বা বকশিসের লোভেও না। তখন নিমাই বলল, আর কেউ যেতে না চাইলে আমি যেতে রাজি আছি। জ্ঞানা বলল, তোকে বিশ্বাস কি? তুই শেয়ালের মতো চালাক, লাঠিটা হয়তো নিজেই বাগিয়ে নিবি। তোমার তো বন্দুক আছে, যদি বেইমানি করি তাহলে গুলি করে আমাকে মেরো না হয়, লাঠি তো বন্দুকের সঙ্গে পারবে না। তুই লাঠির যা ক্ষমতার কথা বলছিস, তা যদি সত্যি হয়, তাহলে ওই লাঠি হয়তো বন্দুকের গুলিও ঠেকাতে পারবে। নিমাই হতাশ হয়ে বলল, তাহলে কি লাঠিটা হাতছাড়া করবে সর্দার? জ্ঞানা গম্ভীর গলায় বলল, না না, তোকে ছেড়ে দিচ্ছি। শুধু একটা কথা মনে রাখতে বলি, যদি বেইমানি করিস, তাহলে তোর গায়ে গিয়ে রাতের বেলা তোর ঘর বাড়িতেই আগুন দেব, একটা লোকও বাঁচবে না, বুঝেছিস? নিমাইয়ের চোখ দুটো একবার যেন দপ করে জ্বলে উঠে নিভে গেল। সে চাপা গলায় বলল, ঠিক আছে, তবে যা, কাল সকালের মধ্যে লাঠি আমার হাতে আসা চাই। নিমাই দ্বিরুক্তি না করে উঠে পড়ল। কেল্লার বাইরে এসে সে চারদিকটা একটু দেখে নিয়ে হনহনিয়ে হাঁটা ধরল। 9টায় হরিপুরের নিশুতি রাত। এবার শীতটাও খুব জেঁকে পড়েছে। তার উপর এই সময়ে আশপাশে চিতাবাঘের উপদ্রব হয় খুব। কাজেই সন্ধ্যের পরেই যে যার ঘরে ঢুকে যায়। শুধু বাজারের দিকটায় কিছু লোক চলাচল আছে, তবে তাদের সংখ্যা হাতে গোনা যায়। 2-4 জন সবজি আর মাছের ব্যাপারী এখনো আশায় আশায় টেমি জেলে বসে আছে। গোটা কয়েক দোকানে এখনো ঝাঁপ ফেলেনি। হালুইকর পীতাম্বর এখন বসে বসে ছাঁচে ফেলে বাতাসা সাইজের সন্দেশ তৈরি করে যাচ্ছে। দর্জি ননীগোপাল সেলাই মেশিনে কার যেন লেপের ওয়ার বানাচ্ছে। ডাক্তার গিরিধারী দাস তার চেম্বারে 90 বছর বয়সী খগেন মণ্ডলের নাড়ি টিপে চোখ বুজে বসে আছে। আর সব শুনশান। নিমাই চাদরে মাথা মুখ ঢেকে নিয়ে সন্তর্পণে বাজারের এলাকাটা পার হলো। রাত বিরেতে উটকো লোকের গায়ে আনাগোনা লোক পছন্দ করে না। হরিপুর নিমাইয়ের চেনা জায়গা নয়, জানাশোনাও নেই কারো সঙ্গে, সুতরাং সাবধান না হলে বিপদ। পিছন থেকে কে যেন হাঁক মারলো, কে রে, শ্যামাপদ নাকি? না, সে শ্যামাপদ নয়। তবুও নিমাই দাঁড়িয়ে পড়ল। অচেনা জায়গায় মাথা ঠান্ডা রাখা ভালো, দৌড়ে পালালেই বিপদ। লোকটা কাছে আসতে সে বিনয়ের সঙ্গে বলল, না, আমি শ্যামাপদ নই, আমি হলুম নবীনের দূর সম্পর্কের
ভগ্নিপথ। লোকটা খুশি হয়ে বলল, ও, ওই লাঠিটার জন্য এসেছো বুঝি? তা ভালো, আজ সবাই তো ওখানে গিয়ে জুটেছে। আমি যদিও বুজরুকুতে বিশ্বাস করি না, তবু কাণ্ডটা কি তা দেখতেই যাচ্ছি। চলো চলো। নিমাই প্রমাদ গুনল, সর্বনাশ, লাঠির কথা ইতিমধ্যেই তাহলে চাউর হয়ে গেছে। তবে ভিড়ের যেমন অসুবিধে আছে, তেমনি আবার সুবিধেও আছে। সে ভাবতে ভাবতে লোকটার পাশে পাশে হাঁটতে লাগলো। 5টা সূর্যমুখী লঙ্কা আর 15খানা বেগুনি দিয়ে ছোট এক ধামা মুড়ি শেষ করে জল খেয়ে জগাই বলল, বুঝলে মাধাইদা, এইবার খিদেটা হতে লেগেছে। মুড়িটা পেটে গিয়ে খিদের বীজতলাটা তৈরি হয়ে গেল। মাধাই মুড়ির শূন্য ধামাটা সরিয়ে রেখে আধ ঘটি জল গলায় ঢেলে বলল, তুই কি জানিস যে হরিপুর জায়গা খুব খারাপ? কেন গো মাধাইদা, হরিপুরের তো তেমন কোনো বদনাম নেই। সে না থাকলেও এ জায়গা ভালো নয়। এখানকার জল পেটে গেলেই যা খেয়েছিস সব কয়েক মিনিটেই হজম হয়ে যায়। ঘন্টা খানেকের মধ্যেই ফের খিদে জাগার দেয়। হ্যাঁ হ্যাঁ, হরিপুরের জলের কথা খুব শুনেছি, সবাই সুখ্যাতি করে। তাতে খারাপটা কি দেখলে? মাথায় বড় বড় চোখে চেয়ে বলল, খারাপ নয়? আমাদের মতো গরিব গুরবদের ঘন্টায় ঘন্টায় খিদে পেলে রোজগারের পয়সা যে শুধু পেট পুজোয় খরচ হয়ে যাবে, সেটা কি ভালো? এ জায়গায় থাকলে আমাদের পোষাবে না রে জগাই। জগাই একটু চুপ করে থেকে বলল, এটা একটা ভাববার মতো কথা বটে। 15খানা বেগুনি আর এক ধামা মুড়ি তো কম নয়, কিন্তু যেই হরিপুরের জল পেটে গেছে, অমনি সব যেন কোথায় তলিয়ে গেল। না মাধাইদা, লক্ষণ মোটেই ভালো নয়। সেই কথাই তো বলছি। এই তো, এই বাড়ির গিন্নিমা ডেকে বললেন, রাত্রিরে যেন ডাল দিয়ে বেশি ভাত খেয়ে না ফেলি। আজ নাকি লম্বা খাবার আছে। ডাল ভাজা আর ল্যাবড়ার তরকারি দিয়ে শুরু, তারপর 2 পদ মাছ আর চাটনি হয়ে নলেন গুড়ের পায়েস অব্দি। শুনে ভারী আনন্দও হলো। জন্মে তো আর ওসব তেমন খাওয়া হয়নি। আমাদের লঙ্কা আর নুন হলেই এক থালা ভাত উঠে যায়। কিন্তু ভয় কি জানিস? পেট ঠেসে খাওয়ার পর যেই জলটি খাবো, অমনি পেটটা ফাঁকা ফাঁকা লাগতে থাকবে। মনে হবে সত্যি কি কিছু খেয়েছি, নাকি স্বপন দেখছিলুম। তারপর ধর, এই অবস্থায় শিয়রে চিঁড়ে মুড়ি কিছু না নিয়ে শুলে মাঝরাত্রিরে যখন পেট চুই চুই করবে, তখন কি উপায়? জগাই ভাবিত হয়ে বলল, সত্যিই তো, এ তো বড় বিপদের কথা হলো। আমাদের গঞ্জের জল যেন পাথর, পেটে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, নড়বার নামটি নেই। যা খাও তা পেটে গিয়ে আড়মোড়া ভাঙে, হাই তোলে, গড়িমসি করতে থাকে। খানিক জিরোয়, একটু ঘুমিয়েও নেয়, তারপর ধীরে সুস্থে সময় মতো নেমে যায়। কিন্তু এখানে তো খাবার দাবার পেটে গিয়ে মোটে বসবার সময় পায় না। হরিপুরের জল গিয়ে তাদের এসা তাড়া লাগায় আর এমন হুড়ো দেয় যে বেচারারা পালাবার পথ পায় না। বেচারাদের দম ফেলবার ফুরসতি হচ্ছে না। এই যে মুড়ি বেগুনি সাঁটলুম, কোথায় গেল বলতো? পেট তো বেশ খাঁ খাঁ করছে। না মাধাইদা, তুমি ঠিকই বলেছ, হরিপুরে আমাদের পোষাবে না। মাধব একটা হাই তুলে বলে, নবীন অবশ্য বলছিল হরিপুরে আমাদের একখানা দোকান করে দেবে, বিক্রি বাটা নাকি ভালোই। সেটাও একটা ভাববার মতো কথা। হুম, প্রস্তাবটা ফেলনা নয়। ভাবনা টাবনা তোমার বেশ ভালো আসে। ও তুমিই বসে ভাবো, আমি কিছু ভাবতে গেলেই মাথাটা বড্ড ঝিমঝিম করে। ওদিকে নবীনদের উঠোনে গা ঝেঁটিয়ে লোক এসে জুটেছে। গায়ে আজ যাত্রা হওয়ার কথা ছিল, সেখানে লোকাভাবে আসর ভেঙে গেছে। দাওয়ার ওপর জলচৌকিতে নতুন গামছা পেতে লাঠিটা শোয়ানো হয়েছে। নবীনের জ্যাঠা পরমেশ্বর গাঁয়ের স্কুলের হেডমাস্টার এবং পঞ্চায়েতের চাই বলে কইয়ে মানুষ। পরমেশ্বর দাঁড়িয়ে একখানা ভাষণ শুরু করলো। বন্ধুগণ, আজ আমরা পৃথিবীর অষ্টম আশ্চর্যের সম্মুখীন। সপ্তম আশ্চর্য পর্যন্ত এতকাল আমাদের জানা ছিল। আগ্রার তাজমহল, চীনের প্রাচীর,
মস্কোর ঘন্টা, মিশরের পিরামিড, আর কি যেন। ভিড় থেকে একজন বলল, মনুমেন্ট। আর একজন চেঁচালো, কাশির প্যাঁড়া। পরমেশ্বর মাথা নেড়ে বলল, আরে না না, হ্যাঁ মনে পড়েছে, ব্যাবিলনের শূন্যোদ্যান, টেমস নদীর সুড়ঙ্গ। আর অষ্টম আশ্চর্য, আজ দেখলাম এই লাঠিখানা। এই লাঠিখানা আজ আমার ভাইপো নবীনকে প্রাণে বাঁচিয়েছে। এই লাঠিখানা আজ আমার ভাইপো নবীনকে প্রাণে বাঁচিয়েছে। একদল বদমাশকে পিটিয়ে ঠান্ডা করেছে। এ বড় সোজা লাঠি নয়। বিশ্ববোকা হরেন গনাই বলে উঠল, আহা, লাঠিখানা তো মোটেই বাঁকা নহে, দিব্যি সোজা শটান লাঠি। পরমেশ্বর মাথা নেড়ে বলল, দেখতে সোজা হলে কি হয়, এর মধ্যে স্বয়ং শিব ঢুকে বসে আছেন যে। কালীভক্ত চরণ দাস গম্ভীর গলায় বলে, শিবের হাতে আবার লাঠি কবে দেখলে হে পরমেশ্বর? শিবের হলো শূল আর 3 ফলা। বাধা পেয়ে পরমেশ্বর বিরক্ত হয়ে বলল, আরে শূলটা তো লাঠির মাথাতেই বসানো, ওটা খুলে নিলেই শূল লাঠি হয়ে গেল। শ্রীপদ মল্লিক বলে উঠল, গোঁজামিল দিলেই তো হবে না মশাই, শূল হলো শূল আর লাঠি হলো লাঠি। বগি থেকে ইঞ্জিন খুলে নিলেই কি আর রেলগাড়িকে গরুর গাড়ি বানানো যায়? গদাই নস্কর উঠে দাঁড়িয়ে বলল, দেবতাদের অস্ত্রশস্ত্রের মধ্যে কিন্তু লাঠিকে ধরা হয় না। সব জানতা সনাতন দাস হেঁকে বলল, কে বলে ধরা হয় না? স্বয়ং গান্ধীজির হাতে লাঠি ছিল না? ওই লাঠি দিয়ে পেদিয়েই তো সাহেবদের বৃন্দাবন দেখালেন। গোপাল বৈরাগী ফস করে বলে উঠল, গান্ধীজিকে মোটেই দেবদেবীদের খাতে ধরা হয় না। সনাতন ফুঁসে উঠে বলল, কে বলল কথাটা? মুখখানা একটু দেখি চাঁদুর। ভারতীয় সংবিধানের 8ম তফসিলের 54 নম্বর ধারাটা দেখে নিও। গান্ধীজিকে ভগবানের ক্লাসে প্রমোশন দেওয়া হয়ে গেছে। গোপাল বৈরাগী থতমত খেয়ে মুখ লুকিয়ে ফেলল। নাস্তিক নবকিশোর বলে উঠল, অনেকক্ষণ ধরে তো লাঠির মহিমা শোনাচ্ছেন মশাই। এই সায়েন্সের যুগে কেউ মিরাকল বিশ্বাস করে নাকি? মিরাকল টিরাকল সব মিথ্যে। জ্যোতিষ শাস্ত্র একটা বুজরুকি। ভগবান নেই, ভূত নেই। আমাদের বিজ্ঞান যুক্তি সমিতি সংক্ষেপে বিশুজো ঘোষণা করেছে, মিরাকল বা অলৌকিক কিছু প্রমাণ করতে পারলে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এখন দেখান তো লাঠির কেটদানি। বুড়ো পঞ্চানন মণ্ডল মুখের হত্তুকিটা এক গাল থেকে অন্য গালে নিয়ে বলল, ওহে বাপু পরমেশ্বর, এবার জবাব দাও। বাক্য হরে গেল যে, সেই কখন থেকে লাঠির মহিমা দেখার জন্য এসে বসে আছি, তা কোথায় কি কেবল বক্তিমে হচ্ছে। ওদিকে খিচুড়ি ঠান্ডা হয়ে গেল, হাঁটুতে বাতের ব্যথা চিরিক দিচ্ছে, মাথায় হিম পড়ছে, যত সব। তান্ত্রিক জটাধর লাফিয়ে উঠে হুঙ্কার দিয়ে বলে উঠল, ওরে পাষণ্ড নবা, তোর শিরে যে বজ্রাঘাত হবে। বজ্রাঘাত না হলেও সর্পাঘাত তো নির্ঘাত। পারবি গাজীর মোড়ের বটগাছ তলায় রাত 12টায় নিজের নাম সই করা একখানা কাগজ পাথর চাপা দিয়ে রেখে আসতে? তবে বুঝবো তুই বাপের বেটা। বুক ঠুকে বলতো, সবার সামনে পারবি কিনা? পারলে তোকেই আমি 1000 টাকা দেব। নবা অর্থাৎ নবকিশোর ভিড়ের মধ্যে একটু পিছিয়ে গেল। ভিড়ের পিছন দিকটায় মস্ত একটা শিউলি গাছের ঝুপসি ছায়ায় মাথা মুখ র্যাপারে ঢেকে বসেছিল নিমাই। চোখ চারদিকে ঘুরছে। শুভ কাজের আগে চারদিকটা ভালো করে জরিপ করে নিতে হয়। কোথা থেকে বিপদ আসতে পারে তা আঁচ করতে হয়। পালানোর পথের হদিশ রাখতে হয়। একই মতলবে অন্য কেউ ঘুরঘুর করছে কিনা সেটাও দেখা দরকার। আধঘাট না বেঁধে হুড়ুম করে কাজে নেমে পড়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। ওদিকে মাথার ওপর খাঁড়া ঝুলছে। সকালে লাঠি নিয়ে কেল্লায় হাজির হতে না পারলে তার বাড়িতে জ্ঞানা আগুন দেবে। তবে কিনা জ্ঞানার গায়ের জোর থাকলেও বুদ্ধিটা বড়ই রোগাভোগা। ওই জাদুই লাঠি হাতে এলে নিমাই দরবারে হাজির হবে বটে, তবে অন্য চেহারায়।
সব আগে ভাগে ভেবে রেখেছে সে। লাঠি উদ্ধার হলে আরো কত কি যে করা যাবে তার লেখা জোখা নেই। ওর জোরে গোটা পরগনায় তার ট্যাঁকে এসে গেল আর কি। মুরব্বি মাতব্বরেরা দুবেলা সেলাম দেবে, সেলামিও আসবে হাসতে হাসতে। টাকা গোনার জন্য লোক রাখতে হবে। গগন দারোগা একবার তাকে সাতপুরার বীরু মণ্ডলের গরু চুরির জন্য 7 হাত নাক্ষর দিয়েছিল। রাগটা পুষে রেখেছে সে। এবার গগন দারোগা এসে রোজ সন্ধেবেলা তার পা টিপে দেবে। এইসব ভেবে ভেবে আপনা থেকেই তার ঠোঁটে একটু আহ্লাদের হাসি ফুটে উঠেছিল মাঝে মাঝে। আচমকা কোমরে একটা কনুমের খোঁচা খেয়ে আটকে উঠল নিমাই। চেয়ে দেখে যে লোকটা রাস্তা থেকে তাকে সঙ্গে করে নিয়ে এলো, সেই লোকটা। বড় বড় চোখে ভারী অবাক হয়ে তার দিকে চেয়ে লোকটা বলল, তুমি এখানে বসে আছো যে বড়? তুমি না নবীনের ভগ্নিপথ, বাড়ির জামাই? মস্ত কুটুম, তোমার ঠাঁই কি এখানে হে? যাও, ভিতর বাড়িতে যাও। বাড়ির কেউ দেখে ফেললে যে বড্ড লজ্জার ব্যাপার হবে হে। নিমাই অপ্রস্তুত হয়ে তেতো হাসি হেসে বলল, ভিতর বাড়িতে গেলে শাশুড়ি ঠাকরুন বড় আতন্তরে পড়ে যাবেন যে। কানাঘুষো শুনলুম আজ নাকি বাড়িতে চুনো মাছ রান্না হয়েছে। জামাইকে তো আর চুনো মাছ দিয়ে ভাত বেড়ে দেওয়া যায় না। শীতের রাতে হয়তো আবার পুকুরে জাল ফেলতে হবে। তারপর ধরুন মাছের আগেও তো কিছু দিতে হয় পাতে। সোনামুগের ডাল, কি পোড়ের ভাজা, কি পোস্ত চচ্চড়ি, কি মুড়ি ঘন্ট, শেষ পাতে একটু পায়েস টায়েস। না না, এত রাতে ভেতরে গিয়ে তাদের বিব্রত করা ঠিক হবে না। লোকটা উত্তেজিত হয়ে বলল, তুমি তো আচ্ছা আহম্মক। বাপু হে, শ্বশুর বাড়ি ছাড়া আমাদের মতো মনীষীর কোথাও কোনো দাম আছে? আর সব জায়গায় ঘাট ধাক্কা খেলেও শ্বশুর বাড়িতে আমরা রাজা গজা। এই তো গেল সপ্তাহে রাত 12টায় শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়েছিলুম। শাশুড়ি ঠাকরুন গায়ে 105 ডিগ্রি জ্বর নিয়ে উঠেও পলোয়া রান্না করে খাওয়ালেন। বোকার মতো বসে থেকো না তো, ওঠো ওঠো, বুক চিতিয়ে বীরের মতো ভিতর বাড়িতে ঢুকে যাও। আশপাশের লোক কথাবার্তা শুনে তাকাচ্ছে দেখে নিমাই প্রমাদ গুণে উঠে পড়ল। কাঁচুমাচু হয়ে বলল, যাচ্ছি মশাই যাচ্ছি। এই রাতে গুরুপাক খাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। লোকটা খিঁচিয়ে উঠে বলল, গুরুপাক? গুরুপাক আবার কি? পেট ঠেসে খাওয়ার পর হরিপুরের 1 ঘটি জল খেয়ে নেবে, পাথর অবধি হজম। বলো তো, আমি তোমাকে সঙ্গে করে অন্দরমহলে পৌঁছে দিয়ে আসছি। নিমাই আঁতকে উঠে বলল, না না, তার দরকার নেই। এ বাড়ির অন্ধি সন্ধি আমার জানা, ছেলেবেলা থেকেই যাতায়াত কি না। কিরকম? ছেলেবেলা থেকেই যাতায়াত কিরকম? তোমাদের কি বাল্যবিবাহ হয়েছিল নাকি? ফাঁপড়ে পড়ে নিমাই তাড়াতাড়ি বলল, ও, অনেকটা ওই রকমই বটে। আচ্ছা মশাই, আসি গিয়ে তবে। বাইরের রাস্তায় এসে নিমাই একটু দাঁড়ায়। কাজটা যে খুব সহজ হবে না তা সে বুঝতে পারছে। একটা বিড়ি ধরাবে কিনা ভাবতে ভাবতে সবে পকেটে হাত ভরেছে, অমনি পিঠে একটা শক্ত খোঁচা খেয়ে বাপরে বলে ঘুরে তাকায় নিমাই। যা দেখলো তাতে রক্ত হিম হয়ে যাওয়ার কথা। সামনে দাঁড়িয়ে পানুবাবু, হাতে রূপো বাঁধানো ছড়ি। পানুবাবুর পরনে কোঁচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি, চুলে টেরি, গায়ে দামি শাল, গলায় কমফর্টার। এখন শীতকাল বলে হাঁটু অব্দি মোজা আর পাম্পশু। ডান আর বাঁ হাতে গোটা কয়েক হিরে, চুনি, পান্নার আংটি ঝকমক করছে। পানুবাবু ভারী মোলায়েম গলায় বললেন, সুবিধে হলো না বুঝি? তটস্থ হয়ে নিমাই হাত জোড় করে বলে, পানুবাবু যে, পেন নাম হই। কিসের সুবিধের কথা বলছেন আজ্ঞে? এ জন্মে আর সুবিধে হলো কোথায় বলুন? সব তাতেই কেবল অসুবিধে। সুবিধের মুখ আর ইহ জন্মে দেখা হলো না। তা আপনি এখানে? এদিকে কাজ ছিল বুঝি? পানুবাবু জর্দা পানের পিক ফেলে বললেন, তা কাজ আছে বই কি, কিন্তু তার আগে জানা দরকার তুই এখানে কি মতলবে ঘুরঘুর করছিস। নিমাই মাথা চুলকে বলল, আগে মতলব কিছু নেই। ওই লাঠি নিয়ে কি সব
গালগল্প কানে এলো, তাই ভাবলুম যাই, গিয়ে একটু দেখে আসি। ভারী মোলায়েম আর মিঠে গলায় পানুবাবু বললেন, কিন্তু আমার কাছে যে অন্যরকম খবর আছে রে নিমাই। ঘন্টা তিনেক আগে যে তোকে ওই লাঠিখানা কাঁধে নিয়ে নবীনের সঙ্গে ভুরফুনের মাঠে দেখা গেছে। নিমাই সেটিয়ে গিয়েও ভারী অবাক হওয়ার ভাব করে বলল, আমাকে দেখা গেছে? ভারী আশ্চর্য ব্যাপার তো, কিন্তু আমারই তো চোখে পড়েনি। ভুল খবর নয় তো পানুবাবু? মিষ্টি হেসে পানুবাবু বললেন, না হে নিমাই, বড় খবর পাকা। তা আপনি যখন বলছেন, তখন বোধ হয় তাই হবে। ছড়িটা তুলে আচমকা তার পেটে একটা রাম খোঁচা দিয়ে পানুবাবু বললেন, আসল কথাটা কি এবার পেট থেকে বের করবি? আঁক করে দুহাতে পেটটা চেপে ধরে নিমাই বলল, আগে বলছি বলছি, ওই নবীন ছোকরার সঙ্গে আজিগঞ্জে আলাপ হলো কি না। হাতে লাঠি দেখে দু চারটে কথা কইলুম। আমি সনাতন ওস্তাদের চেলা শুনে ছোকরা আমার কাছে তালিম নিতে চাইলো। পানুবাবু হো হো করে হেসে বললেন, বটে, তুই সনাতন ওস্তাদের কাছে লাঠি শিখেছিস বুঝি? কিন্তু আমার কাছে যে অন্যরকম খবর আছে রে নিমাই। তুই সনাতনের কাছে নাড়া বেঁধেছিলি বটে, কিন্তু মাসখানেক বাদেই তার ঘটি বাটি চুরি করে পালাস। তুই তো ছিঁচকে চোর, লেঠেল হলি কবে? নিমাই কোণঠাসা হয়ে ভারী বিনয়ের সঙ্গে বলল, আগে ইচ্ছে তো ছিল খুব বড় লেঠেল হব, তা পেটের দায়ে হয়ে উঠল না আগে। দেখ, মিথ্যে কথা বলাটাও একটা আর্ট। বাল্মীকি, বেদব্যাস থেকে রবি ঠাকুর অব্দি কে না সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা লিখে গেছে, কিন্তু সেসব লোকে মাথায় ঠেকিয়ে পড়ে। আর তুই দাঁত কেলিয়ে যেগুলো বলিস, সেগুলো ছুঁলে চান করতে হয়, বুঝলি? ঘাড় হেলিয়ে নিমাই বলল, যে আজ্ঞে, তবে তোকে আমার দরকার। একজন পাকা চোর না হলে কাজটা উদ্ধার হবে না। ওই লাঠিখানা আমার চাই। ভারী ভালো মানুষের মতো চোখ বড় বড় করেছে নিমাই বলে, সে কি পানুবাবু, সামান্য একখানা বাঁশের লাঠির জন্য আপনিও তলা হলেন? ওসব গপ্প বিশ্বাস করেন নাকি? পানুবাবু ঠান্ডা চোখে চেয়ে বললেন, তোর মুখ দেখে মনে হচ্ছে তুইও করিস, করিস না? ঘাটটার চুলকে নিমাই বলে, কি যে বলেন পানুবাবু। দেখ, বোকা আর আহাম্মকেরা ভাবে আমার বুঝি দুটো মাত্র চোখ। বাইরে থেকে দেখলে চোখ আমার দুটোই বটে, কিন্তু যারা জানে তারা জানে যে আমার হাজারটা চোখ চারদিকে ঘুরছে। সঙ্গে সঙ্গে একমত হয়ে নিমাই বলল, তা বটে। লাঠির গপ্প যদি সত্যি না হবে, তাহলে পুরনো কেল্লায় যে জ্ঞানার দলে সন্ডা গুন্ডারা হাতে পায়ে মাথায় কাঁকালে লাঠির চোট নিয়ে সব কেঁদে কোকিয়ে ঘেঙিয়ে একসা হচ্ছে, তাদেরও দশা করলো কে? তোরা নবীনের মতো দুটো আনাড়ি? খুব চিন্তিত মুখ করে নিমাই বলে, আগে তাও তো বটে, কথাটা ভেবে দেখার মতোই মনে হচ্ছে। পানুবাবু ফের একটা রাম খোঁচা দেওয়ার জন্য ছড়িখানা তুলতেই নিমাই এক লাফে খানিক পিছিয়ে এসে এক গাল হেসে বলল, কোনোদিন কি আপনার আদেশ অমান্য করেছি পানুবাবু? জলে বাস করে কি কুমিরের সঙ্গে বিসংবাদ চলে? তাছাড়া আমি ঝামেলা ঝঞ্ঝাট রক্তারক্তির মধ্যে নেইও। আজ রাতেই মালটা সাফ করা চাই। ঘাট চুলকে ভারী লাজুক গলায় নিমাই বলে, যে আজ্ঞে, তা কিরকম কমিশন দেবেন পানুবাবু? কমিশন ভালোই পাবি রে, খুব ভালো। দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কি জানিস? গদগদ হয়ে নিমাই বলে, তা আর জানি না। হিরে বলুন, জহরত বলুন, সোনাদানা বলুন, তারপর শাল দোশাল বলুন, কস্তা পেড়ে শাড়ি কি ফরাসটাঙা ধুতি বলুন, তারপর গলদা চিংড়ি কি পাঁঠার মাংস বলুন, কোনটা দামি নয়? এমনকি মুড়ির দামও তো ঠেলে উঠছে। পানুবাবু মিটমিটি হেসে বললেন, তার চেয়েও ঢের দামি জিনিস আছে রে। গোটা একটা রাজ্য দিলেও তার দাম হয় না। সেটা হলো মানুষের প্রাণ। তোকে যে প্রাণে মারবো না, সেটা কি কম বকশিস হলো নাকি রে বেল্লিক? ভারী আপ্যায়িত হয়ে নিমাই বলল, তা বটে, প্রাণের চেয়ে দামি আর কি বা আছে? তবে কিনা ওই সঙ্গে ফাও হিসেবেও যদি কিছু পাওয়া যেত, সে আমি ভেবে রেখেছি,
জিনিসটা উদ্ধার করতে পারলে তোকে আমার দলে নিয়ে নেব। আমার হয়ে গঞ্জের বাজারে আর হাটবারে তোলা আদায় করবি। 20% বাঁধা কমিশন। দুদিনেই লাল হয়ে যাবি। নিমাই মনে মনে ঠিক করে ফেলল, লাঠিটা হাতে আসার পর এই পানুবাবুকে দিয়ে সে দুবেলা এঁটো বাসন মাজাবে আর ঘরদোর ঝাঁটপাট দেওয়াবে। মাথা ঝাঁকিয়ে হাত জোড় করে সে বলল, আগে এ তো হাতে চাঁদ পাওয়ার সামিল। কতকাল ধরে ইচ্ছে আপনার সেবায় একটু লাগি। তাহলে আজ বিদেয় হই পানুবাবু, মনে থাকে যেন। হাতে এখন অনেক কাজ, মাথা খাটানো, ফন্দি ফিকির বের করা, কার্যোদ্ধার করা। সুতরাং নিরিবিলিতে বসে একটু ভাবা দরকার। রাস্তার ওপাশে একটা ঝুপসি বট গাছ, তলায় জম্পেশ অন্ধকার। নিমাই কুটি কুটি গিয়ে অন্ধকারে সেঁধিয়ে জুত করে বসে পড়ল। 3-4টে ফিকির আছে হাতে, কোনটা কাজে লাগানো যায় সেইটাই ভেবে ঠিক করতে হবে। আচমকাই পিঠে গদাম করে কি একটা ভারী জিনিস এসে পড়তেই বাপরে বলে উপর হয়ে পড়ল নিমাই। সামলে ওঠার আগেই একটা ভারী গলা চাপা স্বরে বলল, ওই পানু ব্যাটা কত দর দিল রে? নিমাই ধীরে ধীরে উঠে বসলো। পিছনে মস্ত একখানা পেতলে বাঁধানো মোটা ভারী লাঠি হাতে দাঁড়িয়ে হিরু গায়েন। 4টে খুন, গোটা 6 ডাকাতির মামলায় তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এই হিরু গায়েনের জন্যই হয়রান হয়ে হয়ে গগন দারোগার ওজন 12 কেজি কমে গেছে। রাতে ঘুম নেই, খাওয়ায় অরুচি। গোবিন্দচরণ দাস বাবাজির কাছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে ফোঁটা তিলক কণ্ঠী ধারণ করেছে, তবু শান্তি পায়নি। নিমাইয়ের বুকের ভিতরটা গুড় গুড় করতে লেগেছে। তবে সেটা চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে বলল, হিরু দাদা না? আহা, চেহারাটা যে একেবারে আর্ধেক হয়ে গেছে। তা শরীর গতিক সব ভালো তো? আমরা তো ভেবে ভেবেই মরি। আমাদের আদরের হিরু দাদার হলোটা কি? দেখা সাক্ষাৎ পাই না মোটে। 4 হাত লম্বা, 2 হাত চওড়া, পাথরে কোঁদা দানবের মতো চেহারার হিরু গায়েন দুখানা জলজলে চোখে তাকে ফুটো করে দিয়ে বলল, লাঠির জন্য পানু কত দর দিল? মলিন মুখে মাথা নেড়ে নিমাই বলল, পানুবাবুর হাত মোটেই দরাজ নয়। মুঠো আলগা করতেই চান না। সামান্য 2 লাখ টাকা দিতে চেয়েছেন। আমি চাপাচাপি করায় টেনে মেনে 2.5 লাখে উঠেছেন। আমি তবু গাঁই করায় বলেছেন আরো কিছু দেবেন। হিরু তার নাগরা পরা ডান পাটা তুলে নিমাইয়ের কাঁকালে ছোট্ট একটা লাথি কষিয়ে বলল, লাখ টাকা কখনো চোখে দেখেছিস? দিলে গুনে উঠতে পারবি? নিমাই কোঁক শব্দ করে ছিটকে গিয়েছিল। মাজা চেপে ধরে উঠে বসে হাসি হাসি মুখ করে বলল, সেটাই তো সমস্যা না হিরু দাদা, লাখ টাকা গুনতে গেলে নির্ঘাত মাথা গুলিয়ে যাবে। আমিও সেই কথাই বলছিলুম পানুবাবুকে। অত টাকার দরকার কি? 2-5 টাকা কম হলেও হয়। আর তেমন তেমন লোক হলে আরো 10-20 হাজার কমেই করে দেব না হয়। এ আপনি যদি ভালোবেসে বলেন, ওরে নিমাই, লাঠিটা এনে দে, তাহলে কি আমি দর কষতে বসবো? আপনজনদের সঙ্গে কি দর কষাকষি চলে? হিরু গম্ভীর মুখে বলল, না চলে না। দর কষলে তোর মতো আপনজনদের জন্য আমার অন্য ব্যবস্থা আছে। মাজারের পিছনে মজা পুকুরটা চিনিস? সেখানে জল নেই, 10 হাত গভীর, থকথকে কাদা। তোকে যদি হেঁটমুন্ডু করে মজা পুকুরে ফেলে দিই, 100 বছরে তোর লাশ কেউ খুঁজে পাবে না, তা জানিস? ফ্যালফ্যালে হাসি হেসে নিমাই মাখো মাখো গলায় বলে, আরে না না, ছি ছি, এত মেহনত করতে যাবেন কেন? ধকলটাও তো কম যাবে না। নিজের শরীর গতিকের কথাও তো মনে রাখতে হবে। আপনার দায়িত্ব কি কম? 20-25টা গাঁয়ের প্রজাপালন আছে, ন্যায় বিচার আছে, এ রোড তার তবিল ফাঁক করা আছে। কি খাটুনিটাই না যায় আপনার। থাবড়া না খেলে কি মুখ বন্ধ হবে না তোর? উচিত কথাই বলছি। আমরা বলবো না তো কি গগন দারোগা বলবে? রক্ত জল করা এক চাউনিতে নিমাই চুপ মেরে গেল। হিরু তেমনি চাপা গলায় বলল, ও লাঠি আমার চাই, বুঝলি? এক গাল হেসে নিমাই বলল, ও তো আপনারই লাঠি। একটা হাঁকার ছাড়লেই লোকজন ইঁদুরের মতো পালানোর পথ পাবে না। হাসতে হাসতে গিয়ে তুলে নিন, তারপর লাঠি দোলাতে দোলাতে
হেলে দুলে চলে যান, কোথাও আটকাবে না। হিরু গর্জন ছেড়ে বলে, কখনো শুনেছিস হিরু গায়েন ছেঁচড়ার মতো ছোটখাটো চুরি বাটপারি করেছে কোথাও? নিমাই ফের কানে হাত দিয়ে বলে, কখনো নয়। ওসব তোদের মতো ছুঁচোর কাজ। লাঠিটা আজ রাতেই গোবিন্দপুরের কানুপালের পোড়ো বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, সেখানে আমার লোক থাকবে। নিমাই এতক্ষণ ধরে মনে মনে ভাবছিল লাঠি হাতে পেলে সে হিরু গায়েনকে দিয়ে কি করাবে। এ লোককে বেশি কাছে ঘেঁষতে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, তবে বাড়ির দরওয়ান করে রাখা যেতে পারে। সে মাথা হেলিয়ে বলল, এসব ছোটখাটো কাজ আপনাকে মানায়ও না। আপনি বড় বড় কাজগুলো দেখুন, ছোটখাটো কাজ নিয়ে মাথা ঘামাতে হবে না, ওসব আমি সামলে দেব। তবে হিরু দাদা, এই গরিবের কথাটাও মনে রাখবেন একটু। বেঁচে বর্তে থাকতে আমাদেরও তো একটু স্বাদ হয় কি না? পেটটা চলা চাই তো। হ্যাঁ, তবে তার আগে শ্বাসটাও চালু রাখতে হবে তো। লাঠি না পেলে তোর শ্বাসও কিন্তু চলবে না। যে আজ্ঞে, বুঝেছি। অন্ধকারে হিরু গায়েন ফট করে অদৃশ্য হয়ে গেল। পিঠে হিরুর ভারী লাঠির খোঁচা আর কোমরে হিরুর নাগরার লাথি একটু কাহিল করে ফেলেছে তাকে। তবে কিনা নিমাইয়ের বিষয়। একটু কেতরে এসে উঠে দাঁড়ালো। হাতে মেলা কাজ। লাঠির উমেদার যে হারে সংখ্যায় বেড়ে চলেছে, তাতে তাড়াতাড়ি বাগাতে না পারলে বেহাত হতে কতক্ষণ। উঁকি মেরে সে দেখলো এখনো নবীনদের বাড়িতে মেলা ভিড়। গোটা চারেক হ্যাজাক চালানো হয়েছে। কে যেন হেরে গলায় লাঠির মহিমা বিষয়ে একটা বক্তৃতাও দিচ্ছে। নিমাই কান পেতে শুনল। হেরে গলাটা বলছে, ভাই সব, বন্ধুগণ, মা ও বোনেরা, লাঠি বাঙালির সনাতন ঐতিহ্য। লাঠি আমাদের পুরনো বন্ধু এবং পরমাত্মীয় বটে। যেদিন থেকে লাঠিকে অবজ্ঞা করে বাঙালি বোমা বন্দুক ধরেছে, সেদিন থেকেই বাঙালির অধঃপতন শুরু হয়েছে। ভেবে দেখুন, সাপ মারতে, বেড়াল তাড়াতে, চোরকে ভয় দেখাতে লাঠি চিরকাল কি উজ্জ্বল ভূমিকা পালন করে এসেছে। এই লাঠি ল্যাংড়া মানুষের ঠ্যাঙের ভূমিকা নেয়, বুড়ো মানুষের কমজোরি হাঁটুকে সাহায্য করে। লাঠিধারী সেপাইকে আজও মানুষ সমীহ করে। লাঠির সনাতন ঐতিহ্যকে যে আবার ফিরিয়ে আনা দরকার, তা নবীনের এই আশ্চর্য লাঠি প্রমাণ করেছে। ভাই সব, আমি স্থির করেছি আগামী নির্বাচনে আমাদের দলের নির্বাচনী প্রতীক হবে লাঠি। জানি না নির্বাচন কমিশনে লাঠি প্রতীক চিহ্ন আছে কিনা, তবে আমার রচনা প্রবেশিকা বইয়ে এবার লাঠি নিয়ে একটা জ্বালাময়ী রচনা আমি ঢুকিয়ে দেব। আপনাদের কাছে নতুন করে রচনা প্রবেশিকার কথা বলার দরকার নেই। আপনারা সকলেই জানেন, রচনা প্রবেশিকা পড়ে ছাত্ররা রচনায় 20-র মধ্যে 18-19 নম্বর পর্যন্ত পেয়ে থাকে। গরিব ছাত্রদের কথা ভেবে আমরা রচনা প্রবেশিকার মূল্য এবার আরো কমিয়ে 32 টাকা করেছি। ভেবে দেখুন, বর্ধিত কলেবরের এই বইটি আরো সুলভে পাওয়ার কত লাভ হচ্ছে আপনাদের। তাই বন্ধুগণ, লোকটা আরো যেন বলতে যাচ্ছিল, কিন্তু সভায় একটা শোরগোল ওঠায় চুপ মেরে গেল। ভিড়টা একটু পাতলা না হলে লাঠিটা সরানোর ফাঁক পাওয়া যাবে না। নিমাই তাই ঘাত দেখে রাখার জন্য পা বাড়ালো, কিন্তু আবার বাধা পড়লো। পিঠে একটা শক্ত জিনিসের শক্ত খোঁচার সঙ্গে একটা পিলে চমকানো গলা। হ্যান্ডস আপ, হাত তোলো। একটা দীর্ঘশ্বাস ফেলে নিমাই বলল, আজ আমার পিঠের ওপর বড্ড ধকল যাচ্ছে রে দারোগা বাবু। একটা ব্যঙ্গের হাসি হেসে গগন দারোগা বলে, তাহলে তোর পিঠটা একটা পীঠস্থান হয়ে উঠলো নাকি রে নিমাই? সে আর কবেন না। তা আপনি ভালো আছেন তো? পেন নাম হই। বাহ বাহ, সহবাদ তো বেশ ভালো রপ্ত করেছিস দেখছি। আপনাকে ভক্তি ছেত্তা জানাবো না তো কাকে জানাবো বলুন? আপনি হলেন তল্লাটের দণ্ডমুণ্ডের কর্তা, গুরুজন, পিতৃতুল্য। দেখলেই মাথা আপনা থেকেই হেঁট হয়ে আসে। বাহ বাহ, আর একটু বলতো শুনি। পিস্তলটা খাপে ভরে ফেলুন দারোগা বাবু। আমাদের মতো মনীষীদের জন্য আর পিস্তলকে লজ্জা দেওয়া কেন? অস্ত্রটার তো একটা মান সম্মান আছে। টেকো এবং গোলগাল চেহারা গগন দারোগা পিস্তলটা খাপে ভরে বলে, এবার বলতো, বটতলার অন্ধকারে বসে কার সঙ্গে সলা পরামর্শ করলি এতক্ষণ?
নিমাই হেসে একেবারে কুটিপাটি হয়ে বলে, শলা পরামর্শ? কি যে বলেন দারোগা বাবু, শলাই বা কিসের, আর পরামর্শই বা কাকে দেব? আমাকে কথা কইতে শুনেছেন বুঝি? ওই একটা রোগ হয়েছে আমার এই বুড়ো বয়সে, একা একাই কথা কই। আমার বউও প্রায় বলে, ওগো, তুমি যে একা একা কথা কও, এ তো ভালো লক্ষণ নয়, মাথার দোষ না হয়ে যায়। গগন অবাক হয়ে বলে, বউ? তোর আবার বউ কোথায়? তুই তো বিয়েই করিসনি। ভারী সংকুচিত হয়ে লাজুক হেসে নিমাই বলে, আগে গত অগ্রহাণেই করলুম। দেখ নিমাই, তোর নারী নক্ষত্র আমি জানি। গত অগ্রহায়ণে তো তুই চুরির দায়ে জেল খাটছিলি। নিমাই জিভ কেটে বলে, ইস, ছি ছি, তাই তো। গত অগ্রহায়ণে নয়, তবে তাহলে বোধহয় শ্রাবণেই হবে। ঠিক তারিখটা পেটে আসছে, মুখে আসছে না। গগন হেসে বলল, না শ্রাবণেও নয়, ইহজন্মেও নয়। তোর জন্য ভগবান বউয়ের বরাদ্দই রাখেননি। তিনি বিবেচক মানুষ তো। মাথা টাথা চুলকে নিমাই ভারী অপ্রস্তুত হয়ে বলল, আগে কেন যেন মনে হচ্ছিল বিয়েটা যেন করেছিল। তা মনের ভুলও হতে পারে। ভীমরতি হলো নাকি কে জানে। বালাই 60, ভীমরতি তোর 70-এর হোক। 42 বছর বয়সে তোর ভীমরতি হবে কোন দুঃখে? তা লোকটা কে? আগে কার কথা বলছেন? বটতলার অন্ধকারে যার সঙ্গে ফিসফাস করছিলি? শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ি সিরিজ থেকে নেওয়া গল্প সাধু বাবার লাঠি। আজ ছিল তৃতীয় পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি চতুর্থ পর্ব নিয়ে।